ডেইলি বোরাকের জানতে যায় জনগণ অনুষ্ঠানে আজকে আরেকজন বিশেষ অতিথি নিয়ে আমরা হাজির হয়েছি ডেইলি বোরাক পরিবারের তরফে। তো আজকে আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা সোনাই সমষ্টির কংগ্রেসের প্রার্থীদের দাবিদার জাভেদ আখতার লস্কর মহাশয়। তো ডেইলি বোরাকে প্রথমে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তো জাভেদ আখতার লস্কর আপনারা নিশ্চয়ই সবাই জানেন বা সবসময় উনি সংবাদ মাধ্যমে যেহেতু কাভারেজ হয়, তো ওনার সম্পর্কে মানে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। মানে উনি হলেন গিয়া এবং তৃণমূল স্তর থেকে উঠে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব। এনএসইউআই দুইবারের সভাপতি ছিলেন, কাছাড় জেলার নির্বাচিত সভাপতি, তারপর যুব কংগ্রেসেরও ছিলেন এবং বর্তমানে প্রদেশের দায়িত্ব পালন করছেন। ওনার কাছ থেকে আমরা জানবো, যেহেতু উনি সোনাই সমষ্টিতে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন, তো ওনার কেন রাজনীতিতে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যটা কি, বা এ নিয়ে অনেক বিভিন্ন বিষয়ে ওনার কাছ থেকে আমরা জানবো আজকে। তো প্রথমে একটু যদি সংক্ষেপে আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে কি কি দায়িত্ব পালন করেছেন এ নিয়ে যদি একটু বিস্তারিত জানান। আমি প্রথমে ডেইলি বোরাকের প্রত্যেক ভিউয়ার্স শুভাকাঙ্ক্ষীদের আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনাদেরকে। রাজনীতি না, আমি বলবো 2003 সনেই আমার রাজনৈতিক জীবনযাত্রা শুরু, মানে অফিসিয়ালি মানে 2003 থেকেই। কিন্তু তার আগেই আমার মানুষ নিয়ে চলাফেরা, যে আমার স্কুল লাইফ থেকেই ফ্রেন্ড সার্কেলই বলুন আমার অনেক বেশি, মানে মানুষের সঙ্গে মেশা, জনসংযোগটা আমার ছোটবেলা থেকে একটা হবির মতো। মানে নতুন ফ্রেন্ডস বানানো, এক্সপ্লোর করা, এটা আমার হবিই ছিল। তো 2003 সনে আমি গুরুচরণ কলেজে যখন আমি এনএসইউআইয়ের প্রাথমিক সদস্য, 16 বছর পর সেখানে নির্বাচন ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, নির্বাচনের একটা মাহল তৈরি হয়েছিল 16 বছর পর গুরুচরণ কলেজে, 2003 সন ছিল। তখন থেকেই আমি আমার বর্তমান যিনি একজন টাউন কংগ্রেসের প্রেসিডেন্ট অর্কদীপ রায়চৌধুরী, ওনার হাত ধরেই আমি এনএসইউআইয়ের মেম্বারশিপ আমি নিয়েছিলাম। আর তখন থেকেই আমার ছাত্র রাজনীতির যাত্রা তখন থেকেই শুরু। এরকম নয় যে আমি হঠাৎ করে রাজনীতিতে এসে গেছি। আমি 2004 সনে যখন আমি দৌড়ঝাঁপ করেছি, যখন আমার ভোটার লিস্টে নামও আসেনি। আচ্ছা, কিন্তু দলের হয়ে তখন আপনার লোকসভা ইলেকশন ছিল, আচ্ছা, তখন দৌড়ঝাঁপ করেছি। 2005 সনে ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, এবং 2006 সনে আমাদের শিলচর আসনে যিনি প্রার্থী ছিলেন বিতিকা দেব মহাশয়, এবং সোনাই আসনে ছিলেন আমাদের কুতুব আহমেদ সাহেব। আচ্ছা, আপনি জেনে ভালো লাগবে, আমরাও ভালো লাগবে। আমি বিতিকা দেবের টাইমে আমি আমার পুলিং বুথে আমি পুলিং এজেন্টের কাজ করেছি। আচ্ছা, আমার দায়িত্ব ছিল। আর তখন আজকের মতো যেরকম বিএলওরা ঘরে ঘরে যে ভোটার স্লিপটা পৌঁছে দেয়, আচ্ছা, তখন কংগ্রেস কর্মীরা কংগ্রেসের এই স্লিপটা পৌঁছে দিত। তখন শিলচরের যে ভোটার লিস্টটা তখন লিখে দিতে হতো, এই ভোটার স্লিপটা গড় ওয়াইজ ভোটার তালিকা থেকে নাম লিখে দিতে হতো। সেই সিনসিয়ার কাজগুলা কংগ্রেস থেকে আমাকে দেওয়া হয়েছিল করার জন্য। আচ্ছা, প্রায় 1 লক্ষ কতটা নাম আমি আমার দায়িত্বে নিয়ে আমি লিখে সেটা ডিস্ট্রিবিউশন করা দায়িত্ব আমি পেয়েছিলাম এই স্বল্প বয়সে। আচ্ছা, আমি তারপর বিতিকা দেব মহাশয় যখন জয়ী হয়ে কংগ্রেস অফিসে আসলেন, উনি নির্দ্বিধায় বললেন যে এনএসইউআই যা এফোর্ট দিয়েছিল, সেই এনএসইউআই এফোর্টের কারণেই আমি এই নির্বাচনে জিততে পেরেছিলাম। সেটা সবচাইতে রাজনীতিতে আমি আমার ব্যক্তিগতভাবে বলবো না, আমাদের একটা টিম ছিল। তো যুব কংগ্রেসের সভাপতি কত সনে নির্বাচিত হয়েছে? যুব কংগ্রেসের সভাপতি আমি ছিলাম 2018 সনে। আচ্ছা, তারপর নির্বাচিত এনএসইউআই সভাপতি আমি নির্বাচিত হয়েছি 2010 সনে একবার, আর 2013 সনে দ্বিতীয়বার। আচ্ছা, আর বর্তমান প্রদেশ কংগ্রেসের। আচ্ছা, যেহেতু আপনি সোনাই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন, এর মূল উদ্দেশ্যটা কি? মানে দেখুন, রাজনীতির মূল উদ্দেশ্যই তাকে জনসেবা, সেটা বলতে হয় না, সেটা সবাই জানে। আর আমি যেটা বললাম যে জনসংযোগ বা মানুষের সাথে মেলামেশা, এটা আমার ছোটোবেলা থেকেই। আচ্ছা, এবং এই হবিটাই টার্ন হয়ে গেছে পলিটিক্সে আচ্ছা, মূলত।
তো ছোটোবেলা থেকেই আমার মানুষের সাথে চলাফেরা, মানুষের সাথে সুখে দুঃখে থাকা, এটা আমার স্কুল লাইফ থেকেই আপনি বলুন। তো সোনাই আসনকে বেছে নিলেন কারণটা কি? দেখুন, সোনাই আসনটা বেছে নেওয়ার কারণ 2011 সনে আমি সোনাই আসনে আমি কাজ করেছি। 2010 সনে আমি যখন NSCY সভাপতি তখন সোনাই আসনে মাধবচন্দ্র দাস কলেজ এবং জনতা কলেজ দুটাই সোনাই আসনের ভিতরে ছিল। মাধবচন্দ্র দাস কলেজ আছে, জনতা কলেজ নেই। এই দুইটা কলেজ থেকে আমি বিপুল সংখ্যক ভোট পেয়ে আমি 2010 সালে NSCY সভাপতি নির্বাচিত হয়েছি। তাই তখন থেকেই মানে সোনাই সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে আমার। এটা পারিবারিক সম্বন্ধই বলতে পারেন, এটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। 2011 সনে নামুলক সাহেবের সময় আমি নির্বাচনে কাজ করেছি। 2016 সনে উনি জিততে পারেননি, কিন্তু তখন 2016 সনে রাহুল গান্ধীজির প্রোগ্রাম ছিল কচুদরম মাঠে, সেখানে আমি কাজ করেছি। আর 2021 সনে তো আর গঠবন্ধনের ছিল, সেখানেও আমি গঠবন্ধনের হয়ে কংগ্রেসের পক্ষ থেকে আমি কাজ করেছি। যেহেতু সোনাই আসনে আমরা দেখতে পেয়েছি মানে 10 জনের উপরে প্রার্থীদের দাবিদার, যেখানে প্রাক্তন বিধায়ক রয়েছেন, আরও রয়েছেন অনেকেই, তো সেই হিসাবে টিকিট পাওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? দেখুন, টিকিট পাওয়ার ব্যাপারে সেটা সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড নেবে, সেটা আমি আপনাকে মিডিয়ার সম্মুখে আমি বলতে পারবো না। সেটা পুরো বিষয়টাই হাইকমান্ডের বিবেচনাধীন। হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে, দলের হয়ে সিদ্ধান্ত নেবে, আমি অতটুকু আশাবাদী। আচ্ছা, আপনি সভা সমিতিতে যেহেতু দলের একজন পদাধিকারী হিসাবে আপনি এখানে আমরা দেখেছি মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানে প্রচার অভিযানে যান, তো আপনারা বলে থাকেন যে এবারে নির্বাচনে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস দল সরকার গঠন করবে। তো আমরা বরাক উপত্যকার বাসিন্দা হিসেবে বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে মানে কংগ্রেস দল কটি আসন পাবে? আপনি যদি আসন হিসাবে যদি বলুন, দেখুন আমি গণিতের ভালো ছাত্র আমি, ঠিক আছে, হ্যাঁ, আমার অ্যাডভান্স ম্যাথসও ছিল, জেনারেল ম্যাথসও ছিল, কিন্তু যেহেতু রাজনৈতিক গণিত একটা আলাদা ব্যাপার, তো প্রথমে আমরা ভেবেছিলাম যে আমাদের টার্গেট ছিল যে 60টা আসন হয়তো আমরা পাবো, কিন্তু ইদানিং দেখা গেছে যে 7 থেকে তা অধিক হওয়ার সম্ভাবনা প্রবল। যত দিন যাচ্ছে, যত নির্বাচনের দিন এগোচ্ছে, কংগ্রেসের পক্ষে জনগণের হাওয়া বইছে। আচ্ছা, 60টা সিট আপনি ধরে রাখুন বরাক উপত্যকা থেকে কংগ্রেসের ফিক্স সিট, আচ্ছা, তার ঊর্ধ্বে যাওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা। তো এই মুহূর্তে সোনাই সমষ্টিতে, যেহেতু সোনাই সমষ্টিতে বিরোধী দলের বিধায়ক, তো এই সোনাই সমষ্টিতে আপনার কি কি সমস্যা রয়েছে আপনার মনে হয় প্রধান সমস্যাগুলো? না, আপনার প্রশ্নটা শুনে আমার অল্প হাসি পাচ্ছে। প্রশ্নটা ঠিক ভালো প্রশ্ন, হাসিটা পাচ্ছে যে মূল সমস্যাটা কি এই ওয়ার্ডটা শুনে। মূল সমস্যাটাই মানে হচ্ছে বিধায়ক, বর্তমান বিধায়ক। আচ্ছা, মানে এখানে দ্বিতীয় সমস্যা পরে আসবে। আচ্ছা, মূল সমস্যা হচ্ছে আপনি হয়তো দেখেছেন মিডিয়া মারফতে, অনেক জায়গায় আপনি দেখেছেন যে আমি মত বিনিময় অনুষ্ঠান করছি, আচ্ছা, মানুষের মত জানার চেষ্টা করছি, মত বিনিময় করার চেষ্টা করছি। সেখানে একটা কথাই বেরিয়ে আসে যে মানুষ তৈরি, এই বিধায়ককে বিদায় দিতেই হবে। আচ্ছা, কারণ কি মানুষ মানে এই বিধায়ককে বিদায় দিতে হবে। তো আমি তারপর অনেক চিন্তা করলাম যে হয়তো মানুষ কোনো কারণে ক্ষুব্ধ, বা আমি যে জায়গায় গেছি এই জায়গার মানুষ হয়তো ক্ষুব্ধ, অন্য জায়গায় মানুষ হয় না। কিন্তু আমি যখন পুরো সমষ্টিটা ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় থেকে একটা হাওয়া যে ওনাকে বিদায় দিতেই হবে। আচ্ছা, যে যখনই ইলেকশন আসে আমরা ওনাকে বলি যে আপনাকে আমরা বিদায় দিতে যাচ্ছি, আপনার বিদায়ের পালা এসে গেছে। আচ্ছা, তো জনগণ আমাকে বুঝিয়ে দিলেন যে ওনাকে যে বিদায় দিচ্ছেন ওরা, যে কীভাবে ওনাকে বুঝিয়ে দিলেন আমাকে। আমি বললাম যে কীভাবে, আপনারা বলুন। যে উনি জেতার পর, উনি বিধায়ক নির্বাচিত হওয়ার 6 মাস পর সোনাবাড়িঘাটে পঞ্চায়েতের উপনির্বাচন ঘোষণা হয়েছিল, সেটা আপনারাও জানেন। আচ্ছা, তখন অ্যালায়েন্সও ছিল, তখন মহাগঠবন্ধন কংগ্রেসের সাথে মহাগঠবন্ধন ছিল। তো কংগ্রেস চাইছিল সেখানে কংগ্রেস প্রার্থিত্ব দিবে, যেহেতু আমাদের ভোটেই উনি নির্বাচিত হয়েছেন, কংগ্রেসের ভোটেই উনি নির্বাচিত হয়েছেন। কারণ 2016 সনে উনি ইউডিএফ থেকে খেলেছিলেন, উনি নির্বাচনে জয়ী হতে পারেননি, 32,000 ভোট পেয়েছেন। কংগ্রেসের সাথে অ্যালায়েন্সে আসার পর উনি 72,000 ভোট পেয়েছেন। মানে কংগ্রেসের ভোট 40,000 ফিক্সড,
ওই ফিক্সড ভোটেই উনি জিতেছেন, সেটা উনিও স্বীকার করতে হবে, কারণ এটা জনসম্মুখে আছে, সবাই দেখছেন। তো কংগ্রেস চাইছিল যে আপনি এই সিটটা যেহেতু আমাদের ভোটে জিতেছেন, আপনাদেরকে, আমাদের সিট ছিল এখানে, কংগ্রেসেরই নির্বাচিত সভাপতি ছিলেন, তো আমাদেরকে ছেড়ে দেন। তো উনি মানলেন না সেটা, যে না, উনিও ইউডিএফ থেকে, দল থেকে দেবেন, ফ্রেন্ডলি খেলা হয়ে যায়। যে যাকে উনি ওনার দল থেকে প্রার্থিত্ব দিয়েছিলেন, আমি দলের ঊর্ধ্বে উঠে বলছি, ভালোকে ভালো বলতে হয়, আমি এটা মনে হচ্ছে উনি একজন বিটেক ছেলে ছিলেন, ভালো ছেলে ছিলেন, কিন্তু ওনার সিম্বলটা ছিল ইউডিএফ, আর ওনার পিছনে ছিলেন বর্তমান বিধায়ক। আচ্ছা, সেটার কারণে ওই ভালো ছেলে হওয়ার পরেও সে সেখানে নির্বাচনে জয়লাভ করতে পারেনি, শুধু ওনার কারণে। মানে মানুষ ওনার, মানে 6 মাসের মধ্যেই মানুষ বুঝিয়ে দিয়েছেন যে আপনাকে আমরা বিদায় দিতে যাচ্ছি। তো আমি বললাম, ভাই 6 মাসের মধ্যে তো কোনো বিধায়কের কোনো কাজকর্ম শুরু হয় না, আপনারা 6 মাসেই ওনাকে বিদায় দেওয়ার কারণটা কি সেটা তো জানতে হবে। কোনো বিধায়ককে আজকে যেই বিদায় হোক, 6 মাসে ওনার কাজকর্ম স্টার্টই হয় না। নির্বাচন থাকে আমাদের এপ্রিল মে মাসে, তারপর থাকে রেইনি সিজন, কোনো কাজের সিজন থাকে না, মরশুম শুরু হয় আমাদের নভেম্বর থেকে। তো ওনাকে 6 মাসের মধ্যে কোনো কাজই করার সুযোগ পেলেন না, তাহলে ওনাকে কেন খারাপ পেলেন? এটা তো কোনো কারণ থাকতে হবে। যে না, উনি আমাদেরকে ভোট নিলেন একটা কথা বলে, উনি মসজিদ মাদ্রাসা এই সেই, যেগুলো আমি বলতেই চাই না, কারণ মসজিদ মাদ্রাসা মন্দির এগুলো মাইকে বলে এগুলো সমাধান বের করা যায় না। এগুলো নিয়ে বক্তব্য রাখাও ঠিক না। উনি এগুলো করে একটা বিষ বাষ্প তৈরি করে জয়ী হয়েছে। আর উনি শপথ নিলেন আবার গিয়ে সংস্কৃতে। তা আপনি নিজেই বিশ্বাস করুন মানুষ কত সেন্সিটিভ। 6 মাসের মধ্যে যে বুঝে গেছেন যে উনি প্রতারণা করতে যাচ্ছেন, সমষ্টির মানুষ বুঝে গেছে, তাই 6 মাসের মধ্যেই ওনাকে যে বিদায় দিয়ে দিবেন, যে সেটা 6 মাসের মধ্যে ওনারা নির্বাচনের 1 মাসের মধ্যে শপথ নেওয়ার দিনে ওনারা স্থির করে রেখে। কিন্তু এখন তো আমরা সভা সমিতিতে দেখতে পাচ্ছি, মানে বিধায়ক বিভিন্ন সভা সমিতিতে বলে থাকেন যে সংখ্যালঘু মুসলিমদের বিশেষ করে যে চালাক হওয়ার জন্য, চালাক হওয়ার জন্য এবং নিজেদের সুবিধা আদায় করতে শাসক দলের পক্ষে থাকার জন্য বলে থাকেন। কিন্তু গত বছর উনি কংগ্রেসের এই গঠবন্ধনের জন্যই, মানে কংগ্রেসের ভোটেই জয়ী হয়েছেন, এখন ঠিক বিপরীত মেরুতে রয়েছেন। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আমিও বিভিন্ন ওনার সভা সমিতির ভিডিও আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যে উনি জনগণকে আহ্বান করছেন যে চালাক হওয়ার জন্য, যে বাদে আমাদেরকে চালাক হতে হবে, আর সরকার যেদিকে আসবে সেদিকে থাকতে হবে। কংগ্রেসের 104টা সিট হিন্দু সিট আর 22টা সিট মুসলিম সিট, তো 22টা সিট নিয়ে কংগ্রেস সরকার করতে পারবে না। তো আমি ওনার জ্ঞাতার্থে একটা কথা আমি বলতে চাই, কংগ্রেস যখন সরকার করেছিল 2001 সনে, একের কথা একে আমি যাচ্ছি, 2001 সনে কংগ্রেস থেকে সংখ্যালঘু নির্বাচিত প্রতিনিধি ছিলেন 9 জন। আচ্ছা, ওনার জানা উচিত, উনি একজন সম্মানিত বিধায়ক, ওনার জানা উচিত। কংগ্রেস সিট পেয়েছে তখন 71। আচ্ছা, ঠিক আছে, তো 71 থেকে 1-এ যদি 9টা সিট পায়, তো ওনার কথাই আমি বলছি যে কংগ্রেসে পাবেই 22টা সিট। মানে উনি ওনার বক্তব্যতে একটা কথা বলেন, আসলে জনগণকে বুঝতে হবে যে 22টা সিট উনি বলছেন, উনি বলে আর জিতবেও কংগ্রেস 22টা সিটের উপরে সিট জিতবে না। তো উনি ওনার নিজের মুখে ওনার হার স্বীকার করছেন প্রথমত, কারণ এই 22-এর মধ্যে শুনাইটা আছে কিন্তু। তো উনি ওনার হারটা জনগণের সামনে বলছেন যে আমি হারছি, উনি নিজেই স্বীকার করছেন সেটা, যে 22টা সিটে জিতবে, 104টা সিট আমি ছেড়ে দিলাম, যে উনি ওনার হারটা অলরেডি স্বীকার করে নিয়ে মানুষের সামনে বক্তব্য রাখছেন। তো থাকলো 9টা সিট নিয়ে যদি 71টা সিটে গেছে, যদি 22টা সিট মানে আরো 13টা সিট প্লাস হবে। তো 71 আর 13টা হলে 84টা সিট আমরা পাচ্ছি। তা আমি বিভিন্ন সভা সমিতিতে বলি, আমরা এবার 80 থেকে 90 সিটের ভিতরে আমরা পাবো। উনিও বলছেন, বিরোধী আসনে আছেন এখন, উনিও বলছেন, আমরা তো দল হিসাবে বলছি, মানে উনি কার্যত আপনার কথা যেটা উনি এজিপি দল থেকে, আমরা সবাই জানি, চেষ্টা চালাচ্ছেন যে এজিপি দল থেকে প্রার্থী হয়ে প্রতিনিধিত্ব করার জন্য, যদি এজিপি টিকিট পানও যদি,
তো উনি জিততে পারবেন না, কংগ্রেস প্রার্থী জয়ী হবে। আপনি একটা কথা বলছেন যে এজিপি থেকে, অ্যাকচুয়ালি আপনি বিভিন্ন সবার আমার সমিতিতে আপনিও দেখেছেন যে আমি ওনার সম্বন্ধে বেশি বলতে চাই না। তো আমাকে অনেকেই বলেন যে আপনি ওনার সম্বন্ধে অল্প কম বলেন বা বলতে চান না, সেটা একটা কী কারণ রয়েছে। আমি বললাম হ্যাঁ, আমি ইচ্ছা করি ওনার সম্বন্ধে বেশি বলতে চাই না। কেন, আপনি যে বললেন এজিপিতে, আমি অল্প অল্প শুনেছি যে ওনার এজিপিতে যাওয়ার কথাটা। এবং আমি যদি বেশি যদি ওনার সম্বন্ধে যদি বলি, তো ওনার সম্বন্ধে বেশি বললে এজিপি যদি একটা সার্ভে করে যে এই মানুষটার গণভিত্তি কী আছে কী নেই, তখন এজিপি ওনাকে নেবে না। আচ্ছা। আর এজিপি যদি ওনাকে না নেয়, যদি নতুন কোনো ফেস দিয়ে দেয় যদি, তাহলে কি হবে, এজিপির ভোটের সংখ্যাটা অল্প বাড়বে, সেটা পরে আমি স্বীকার করছি। আচ্ছা, মানে ওনাকে না দিয়ে যদি মানে নিউ ফেস যদি দিয়ে দেয় যদি, তাহলে ভোটার সংখ্যাটা অল্প বাড়বে। তো কংগ্রেসের জেতার মার্জিনটা হতে লাগছিল 60,000, উনি হলে মানে সেটা মানে নতুন কেউ হলে সেটা হবে 50,000। আচ্ছা। তো তা উনি বেস্ট ক্যান্ডিডেট কংগ্রেসের জন্য। তো তাই আমি বেশি বলতে চাই না। আমার কথা হলো, যেহেতু আপনারা বলছেন বা এরিয়াতেও এটা সেই আওয়াজ শোনা যাচ্ছে, তো আমার কথা হলো উনি যাওয়ার যেখানে আছে প্রথমে উনি স্থির করে নেন যে আমি এখানে যাচ্ছি বলে। তাই আমি ওনার সম্বন্ধে বেশি বলতে রাজি না। যদি বেশি বলি তাহলে হয়তো এজিপি ওনাকে নেবে না, এই জন্য আমি ওনার কথা বেশি বলি না। আচ্ছা, তো সময়ের স্বল্পতা হেতু আমরা এই অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। তো প্রথমার্ধের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি।